ইউনিক স্কুলের ধারাবাহিক আয়োজনে সবাইকে স্বাগতম জানিয়ে আমরা আজকের লেসনটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের লেসনের বিষয়বস্তু হচ্ছে সাবজাংটিভ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন থাকে। সাবজাংটিভ বলতে মূলত বাংলায় আমরা আদেশ, অনুরোধ বা ইচ্ছা, কেউ কোনো একটা কাজ করুক, এ ধরনের ইচ্ছাকেই আমরা বুঝি। সাবজাংটিভ মূলত অর্থের উপরে নয়। সাবজাংটিভ এমন কতগুলো সুনির্দিষ্ট ওয়ার্ডস যেগুলো বাক্যে ব্যবহৃত হলে এগুলো অন্য কোনো গ্রামারের নিয়মকে ধার ধারে না। সাবজাংটিভের আলাদা কতগুলো নিয়ম আছে। এই সাবজাংটিভকে এই কারণেই, তার স্বকীয়তার কারণে সাবজাংটিভকে গ্রামারের রাজা বলা হয়ে থাকে। সাবজাংটিভ বাক্যে কীভাবে ব্যবহৃত হয় এবং পরীক্ষায় প্রশ্ন আসলে কেমন আসবে সেটা একটু টেস্ট করে দেখার জন্য আমরা এখানে বোর্ডে প্রদত্ত অবজেক্টিভটা খেয়াল করে দেখি। দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্ট, এখানে এর পরে দেওয়া আছে ড্যাশ। অপশনগুলোটি খেয়াল করে দেখি। রাইট আ কম্পোজিশন, অপশন বিতে দেওয়া আছে রোট আ কম্পোজিশন, অপশন সিতে দেওয়া আছে হ্যাড রিটেন আ কম্পোজিশন, রিটেন হবে হ্যাড রিটেন আ কম্পোজিশন। অপশন ডিতে দেওয়া আছে রাইটস আ কম্পোজিশন। এবার আমরা এখানে প্রদত্ত অপশনগুলো থেকে কোনটা নিতে পারবো সেটা একটু বাছাই করে দেখি। এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন। নর্মালি আপনারা অবশ্যই ইতিপূর্বে আমাদের সিকোয়েন্স অফ টেন্সের ক্লাসটি দেখেছেন। সেই অনুসারে আমরা যদি একটু জাস্টিফিকেশন করে দেখি, অপশনগুলোতে আমরা পাই। দেখেন, দ্য টিচার সাজেস্টেড দ্যাট, প্রথম বাক্যটা হচ্ছে পাস্ট টেন্সে। এখানে দ্যাট হচ্ছে ক্লজ মার্কার, দ্যাট দিয়ে এটি একটি বাক্য। আমরা জানি প্রথম বাক্যটা যদি পাস্ট টেন্স হয়, পরের বাক্যটাও পাস্ট টেন্স হতে পারে। সেক্ষেত্রে অপশন বি কারেক্ট, রোট আ কম্পোজিশন। প্রথম বাক্যটা পাস্ট হলে পরের বাক্যটাও পাস্ট হয়, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ পাস্ট হলে সাবঅর্ডিনেট ক্লজও পাস্ট হবে। সেক্ষেত্রে অপশন বি কারেক্ট, রোট আ কম্পোজিশন। অপশন বি আমরা আপাতত রাখলাম। এবার আমরা অপশন ডিতে দেখি। প্রথম ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরবর্তী ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সও হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে হ্যাড রিটেন আ কম্পোজিশন, এই বাক্যটাও কারেক্ট। দুইটা কারেক্ট পেলাম। এবার দেখি, প্রথম বাক্যটা পাস্ট টেন্স, কিন্তু পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি হার স্টুডেন্ট। স্টুডেন্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সেই দৃষ্টিকোণ থেকে রাইটস ভার্বে যেহেতু এস বাই এস যুক্ত হয়েছে, এটাও আমরা কারেক্ট অপশন নিতে পারি। আমরা তিনটে কারেক্ট পেয়েছি। এবং রাইট আ কম্পোজিশন, এটা একটু আমরা খেয়াল করে দেখি। প্রথম বাক্যটা পাস্ট টেন্স, প্রথম বাক্যটা যদি পাস্ট হয়, পরের বাক্যটা পাস্ট হতে হয়। এখানে পাস্ট হয় নাই। পরের বাক্যটা যদি প্রেজেন্ট হতো, হার স্টুডেন্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হওয়ার কথা ছিল। সেই দৃষ্টিকোণ থেকে আমরা অপশন এতে কারেক্ট আনসার পাচ্ছি না। কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখানে যে তিনটা আমরা কারেক্ট আনসার পেয়েছি, একটাও কারেক্ট আনসার নয়। এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। অপশন এ কেন কারেক্ট আনসার? এইটা মূলত সাবজাংটিভের কারণেই হয়েছে। অপশন এ কে সাবজাংটিভ হিসেবে কারেক্ট আনসার বেছে নেওয়ার কারণ সাবজাংটিভের জন্য এটাই হচ্ছে সাবজাংটিভ, যার নিয়মটা হচ্ছে এমনই যে যেটা গ্রামারের কোনো নিয়মকে ফলো করবে না, এটা শুধু তার নিজস্ব স্বকীয় নিয়মে চলবে। তাহলে আমরা খেয়াল করব এবার সাবজাংটিভ আসলে কি এবং সাবজাংটিভ ওয়ার্ডসগুলো কি। সাবজাংটিভ ওয়ার্ডসগুলো আমাদের চিনতে হবে। চেনার পরে আমরা সাবজাংটিভের নিয়মগুলো সম্পর্কে জানতে পারবো। এবার আপনারা আসেন সাবজাংটিভ ওয়ার্ডসগুলো একটু দেখেন। সাবজাংটিভ ওয়ার্ডগুলো আমরা একটি ছোট্ট বাক্যের মাধ্যমে মনে রাখতে পারবো। আপনারা একটা বাক্য মনে রাখবেন, রূপা ইজ মডার্ন। এই বাক্যটা মনে রাখবেন, রূপা ইজ মডার্ন। এই বাক্যের মধ্যে সাবজাংটিভ ম্যাক্সিমাম ওয়ার্ড চলে আসছে। আমরা এবার রূপা ইজ মডার্ন এই জিনিসটা একটু বিশ্লেষণ করব। রূপা ইজ মডার্নের মধ্যে রূপার আর মানে হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়ার এবং রিকমেন্ড। আমরা যদি রূপার আর মনে রাখতে পারি, আর দিয়ে তিনটি শব্দ চলে আসলো, রিকোয়েস্ট, রিকোয়ার এবং রিকমেন্ড। এবং রূপার ইউ দিয়ে হচ্ছে আর্টস এবং আর্জেন্ট, ইউ দিয়ে দুটি শব্দ। এবং রূপার পি দিয়ে
পি দিয়ে আমরা দেখতে পাচ্ছি দুটি শব্দ, একটা হচ্ছে প্রপোজ আর একটা হচ্ছে প্রেফার, এবং এ দিয়ে রূপার এ দিয়ে দুটি শব্দ, একটা হচ্ছে আস্ক এবং আরেকটা হচ্ছে অ্যাডভাইস। এবার আমরা যাব ইজের মধ্যে। ইজের মধ্যে একটু দেখি, আই দিয়ে হচ্ছে ইনসিস্ট এবং ইম্পর্ট্যান্ট এবং ইম্পারেটিভ, আই দিয়ে তিনটি শব্দ মনে রাখতে পারবো। এস দিয়ে দেখি, এস দিয়ে হচ্ছে সাজেস্ট, স্টিপুলেট, এস দিয়ে দুটি শব্দ মনে রাখতে পারবো। এরপর দেখি মডার্নের মধ্যে যাব। এবার মডার্নের এম দ্বারা কি বোঝাই? মডার্নের এম বলতে মুভ এবং ম্যান্ডেটরি। মডার্নের উ দিয়ে অর্ডার, অব্লিগেটরি, দুটি ওয়ার্ড। এরপর ডি দিয়ে ডিক্রি, ডিমান্ড এবং ডিজায়ার, এই তিনটি ওয়ার্ড। মডার্নের ই দিয়ে আমরা এসেনশিয়াল মনে রাখতে পারবো এবং মডার্নের এন দিয়ে মনে রাখতে পারবো নেসেসারি। আরেকটি ওয়ার্ড আপনাদেরকে বাড়তি মনে রাখতে হবে, সেটা হচ্ছে কমান্ড। এই টোটাল রূপা ইজ মডার্ন, এই বাক্যটা শিখলে এই টোটাল ওয়ার্ডগুলো আমরা মনে রাখতে আমাদের জন্য সুবিধা হবে এবং সহজেই মনে রাখতে পারবো। এবার আমরা যাব এক্সাম্পলের মধ্যে, এগুলো আসলে বাক্যের মধ্যে কীরকম কাজ করে সেটা একটু আমরা যাচাই করে দেখব। আমরা সাবজাংটিভ ওয়ার্ডগুলো নিয়ে এতক্ষণ পরিচিত হলাম, এবার এদের ব্যবহার সম্পর্কে আমরা জানবো। আমি আপনাদেরকে বারবারই বলছি সাবজাংটিভের ব্যবহারটা একটু ভিন্ন, আপনারা ভালোভাবে খেয়াল করবেন ব্যবহারটা কীরকম। এটা একটু সেন্সিটিভ ব্যাপার এবং এটা পরীক্ষার জন্য অত্যন্ত কমন বিষয়ও, একটু ভালো করে লক্ষ্য রাখবেন। দেখেন, প্রথমত সাবজেক্টের পরে কোনো সাবজাংটিভ ওয়ার্ড থাকলে, সাবজাংটিভ ওয়ার্ড আমরা আগে যেগুলো পড়েছি এখানে ভার্বও আছে, অ্যাডজেক্টিভও আছে এবং নাউনও আছে। ভার্ব থাকলে যে কোনো টেন্স, এনি টেন্স, সাবজাংটিভ ওয়ার্ড থাকলে সাবজেক্টের পরে, এবং সাবজাংটিভ ওয়ার্ডটা যে কোনো টেন্সের হতে পারে। আমরা খেয়াল করব সাবজাংটিভ ওয়ার্ডের পরে কোনো দ্যাট আছে কিনা, এই দ্যাটটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। সব রুলস হচ্ছে দ্যাটের উপরে ডিপেন্ড করে। বাক্যে সাবজাংটিভ ওয়ার্ড থাকলে আমরা খেয়াল করব এর পরে দ্যাট আছে কিনা। যদি দ্যাট থাকে, দ্যাটের পরে আরও একটি সাবজেক্ট থাকবে এবং ওই সাবজেক্টের পরে যে ভার্বটি থাকবে এই ভার্বটি হবে ভার্ব ওয়ান তথা ভার্বের বেস ফর্ম। আমি আবারও বলছি, সাবজাংটিভ ওয়ার্ডের কাজ হচ্ছে বাক্যে যদি সাবজাংটিভ ওয়ার্ড বসে, সাবজাংটিভ ওয়ার্ডের পরে আমরা সাবজাংটিভ ওয়ার্ড দেখলে খেয়াল করব এর পরে দ্যাট আছে কিনা। সাবজাংটিভ ওয়ার্ডের পরে যদি দ্যাট থাকে, এর পরে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টটা অবশ্যই দেওয়া থাকবে। ওই সাবজেক্টের পরে, এই সাবজেক্টের জন্য যেহেতু আরেকটি ভার্ব দরকার, এই সাবজেক্টের পরে ভার্বটি অবশ্যই প্রেজেন্ট সিম্পল হবে তথা বেস ফর্ম হবে। এই ভার্বের সাথে কখনো এস বা ইএস যুক্ত হবে না। যেমন এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, কিন্তু এখানে আগের ভার্বটা যদি সাবজাংটিভ হয়, এর পরের সাবজেক্টের সাথে ভার্ব সিম্পল হবে। এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলেও ভার্বের সাথে এস এবং ইএস যুক্ত হবে না। আরেকটা কথা, এখানে যদি কোনো কম্পাউন্ড ভার্ব থাকে, যেমন কম্পাউন্ড ভার্ব বলতে আমরা বুঝি উইল, ডু, ক্যান, গো, এ ধরনের ওয়ার্ড। এখানে উইল একটা অক্সিলারি ভার্ব, ডু মেইন ভার্ব, ক্যান একটা অক্সিলারি ভার্ব, গো একটা মেইন ভার্ব, দুটাকেই বলা হয় কম্পাউন্ড ভার্ব। এখানে যদি কোনো কম্পাউন্ড ভার্ব থাকে, আমরা অক্সিলারিটা নিতে পারবো না, আমাদের নিতে হবে মেইন ভার্বটা। এক কথায় আমরা এতক্ষণ জানছি সাবজাংটিভ বলা হয় এমন একটি নিয়মকে, যদি কোনো বাক্যে সাবজাংটিভ ওয়ার্ড থাকে এর পরে অবশ্যই দ্যাট থাকবে। দ্যাট থাকলে দ্যাটের পরে যে সাবজেক্টটি থাকবে এই সাবজেক্টের পরের ভার্বটি হবে ভার্ব সিম্পল অর্থাৎ ভার্ব বেস ফর্ম। এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না এবং এই ভার্বের সাথে কোনো অক্সিলারি থাকবে না। এই ভার্বটা যদি বি ভার্ব হয়, এই ভার্ব যদি বি ভার্ব বসাতে হয়, আমরা জানি বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার, কিন্তু বি ভার্বের বেস ফর্ম হচ্ছে শুধু বি এই ভার্বটি, তখন সেক্ষেত্রে আমরা বি ইউজ করতে পারবো। এক্সাম্পল আমরা আরও বিস্তারিত জানবো, আরও ক্লিয়ার করার চেষ্টা করব। এটা নিয়ে আরও একটা নিয়ম আছে। এবার কথা হচ্ছে, আমরা প্রথম নিয়মে জানলাম সাবজাংটিভ ওয়ার্ডের পরে ডেট থাকলে পরবর্তী সাবজেক্টের সাথে বেস ফর্ম হবে, এটা জানলাম।
এখন যদি দ্যাট না থাকে তখন আমরা কোন নিয়ম ফলো করব? দ্যাট না থাকলে আমরা দ্বিতীয় নিয়মটা ফলো করব। স্ট্রাকচার 2 হচ্ছে বাক্যে সাবজেক্টিভ ওয়ার্ড থাকলে এরপরে যদি দ্যাট না থাকে তখন একটি অবজেক্ট থাকবে, এই অবজেক্টের পরে ইনফিনিটিভ হবে। আমি আবারও বলছি, বাক্যে সাবজেক্টিভ ওয়ার্ড থাকলে এরপরে অবজেক্ট থাকবে, এই অবজেক্টের পরে ইনফিনিটিভ ইউজ করতে হবে। ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস বেস ফর্ম, কোনো বেস ফর্মের আগে টু বসে সেটাই হয় ইনফিনিটিভ। এক কথায় বাক্যে সাবজেক্টিভ ওয়ার্ড দেখলে এরপরে দ্যাট না থাকলে ইনফিনিটিভ, দ্যাট থাকলে বেস ফর্ম, এতটুকু মনে রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি সাবজেক্টিভ ওয়ার্ডের পরে যদি দ্যাট না থাকে ইনফিনিটিভ হবে, কিন্তু একটা সাবজেক্টিভ ওয়ার্ড আছে সেটা হচ্ছে সাজেস্ট। সাজেস্টের পরে দ্যাট না থাকলে আইএনজি ইউজ করতে হবে, এটা একটু আপনারা মনে রাখবেন। আমি আবারও বলছি, কোনো বাক্যে সাবজেক্টিভ ওয়ার্ড থাকলে এরপর যদি দ্যাট থাকে পরবর্তী সাবজেক্টের সাথে ভার্বের বেস ফর্ম, এক কথায় মনে রাখতে হবে এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, এই ভার্বের আগে উইল, ক্যান এ ধরনের কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, এবং ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, এই ভার্বটি পাস্ট ফর্ম হবে না, সবসময় হবে বেস ফর্ম। এবং এই ভার্বের স্থানে যদি এম, ইজ আর ওয়াজ এর থাকে আমাদের আনতে হবে এম, ইজ আর ওয়াজ এর বেস ফর্ম। আমরা জানি এম, ইজ আর ওয়াজ এর বেস ফর্ম হচ্ছে শুধুমাত্র বি। এবার কথা হচ্ছে যদি সাবজেক্টিভ ওয়ার্ড আছে বাক্যে দ্যাট না থাকে তখন আমরা ইনফিনিটিভ ইউজ করব, কিন্তু মনে রাখতে হবে সাজেস্ট থাকলে, দ্যাট না থাকলে এরপরে আইএনজি ফর্ম হবে। এবার একটি এক্সাম্পল আমরা খেয়াল করে দেখি। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট স্টপ স্মোকিং। এখানে একটা আপনারা খেয়াল করেন, আমরা ইতিপূর্বে জেনেছি সাজেস্ট একটি সাবজেক্টিভ ওয়ার্ড এবং এটি একটি ভার্ব। এই বাক্যে আমরা দেখতে পেয়েছি সাবজেক্টিভ ভার্ব আছে, তাহলে সাবজেক্টের পরে সাবজেক্টিভ ভার্ব পেলাম। এবার দেখতে পাচ্ছি সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট আছে, দ্যাট পেলাম। আমরা জানি সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট থাকলে পরবর্তী সাবজেক্টের সাথে বেস ফর্ম হবে। পরবর্তী সাবজেক্ট হচ্ছে হিজ পেশেন্ট, হিজ পেশেন্ট। এরপর হচ্ছে স্টপ স্মোকিং, স্টপ হচ্ছে ভার্ব, স্মোকিং হচ্ছে এখানে অবজেক্ট। এবার দেখেন আপনারা, হিজ পেশেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হওয়ার কথা, কিন্তু আগের বাক্য যেহেতু সাবজেক্টিভ ওয়ার্ড আছে এই কারণে এখানে এস এবং ইএস যুক্ত করা যাবে না। এবার আরেকটু বিষয় খেয়াল করবেন, সাজেস্টেড যেহেতু পাস্ট ফর্মে দেওয়া আছে, আমরা জানি প্রথম বাক্য পাস্ট হলে পরবর্তী বাক্যে প্রেজেন্ট ইউজ করা যায় না, পাস্ট ফর্ম ইউজ করতে হবে সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী। কিন্তু এখানে যেহেতু সাবজেক্টিভ ওয়ার্ড আছে তাই সাবজেক্টিভ ওয়ার্ডের ধর্ম হচ্ছে পরবর্তী সাবজেক্টের সাথে বেস ফর্মকে গ্রহণ করা, এটাকে কোনো মতেই পাস্ট ফর্মে ইউজ করা যাবে না। পাস্ট ফর্মে ইউজ করলে অবশ্যই ভুল হবে। আশা করি এই বাক্যটা বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী বাক্য দেখি। ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুকস। আপনারা একটু খেয়াল করেন, নেসেসারি, নেসেসারি হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড আমরা জেনেছি, এবং সাবজেক্টিভ ওয়ার্ডের পরে দ্যাট থাকলে নিয়ম হচ্ছে পরবর্তী সাবজেক্টের সাথে বেস ফর্ম। এমনি নর্মালি চিন্তা করলে আমরা দেখি এখানে দ্যাটের পরে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এখানে হি এর জন্য ফাইন্ডস হওয়ার কথা, এস যুক্ত হওয়ার কথা, কিন্তু এখানে এসটা আসে নাই। কারণ হচ্ছে তার পূর্বের ক্লসে সাবজেক্টিভ ওয়ার্ড রয়েছে। সাবজেক্টিভ ওয়ার্ড থাকলে এরপরে যদি দ্যাট থাকে পরবর্তী সাবজেক্টের সাথে আমরা বেস ফর্ম ইউজ করব, এর ভার্বের সাথে আমরা এস এবং ইএস আর যুক্ত করতে পারবো না, এবং শেল, উইল কোনো ধরনের অক্সিলারি ভার্বও আমরা ইউজ করতে পারবো না। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী বাক্যে যাচ্ছি। আই প্রপোজ দ্যাট দ্য ভোট বি সিক্রেট ব্যালট। আই প্রপোজ দ্যাট, এই বাক্যে প্রপোজ হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। আমরা জানি সাবজেক্টিভ ভার্ব থাকলে বাক্যে যদি দ্যাট থাকে পরবর্তী সাবজেক্টের সাথে ভার্বের বেস ফর্ম হয়। এখানে দেখেন তো, দ্য বুট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়। এখানে বিটা হচ্ছে বি ভার্ব,
দ্য বুট যেহেতু সিঙ্গুলার একটি সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের জন্য ভার্ব ইজ হওয়ার কথা, কিন্তু এখানে ইজ না হয়ে আমরা ইউজ করেছি বি। কারণ হচ্ছে পূর্বের সাবজেক্টটা সাবজেক্টিভ ভার্ব থাকলে এরপরে আমাদেরকে বেস ফর্ম ইউজ করতে হবে, তাই এখানে ইজ ইউজ করলে বাক্যটা ভুল হবে। বি এখানে পারফেক্ট। এবার পরবর্তী বাক্যটা দেখি, উই আর্স দ্যাট হি লিভ নাও। এখানেও আপনারা খেয়াল করেন, উই আর্স দ্যাট, এখানে আর্স হচ্ছে একটি সাবজেক্টিভ ভার্ব। সাবজেক্টিভ ভার্বের পর আমরা দেখতে পাচ্ছি এখানে দ্যাট আছে, এবং হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটি সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এর সাথে এস অথবা ইএস যুক্ত হওয়ার কথা। এখানে লিভ না হয়ে এই ভার্বটা লিভস হওয়ার কথা, কিন্তু এখানে লিভস হয় নাই। কারণ হচ্ছে তার পূর্বের শব্দটা হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। তাহলে কোনো বাক্যে সাবজেক্টিভ ভার্ব থাকলে দ্যাটের পরের সাবজেক্টের সাথে আমরা বেস ফর্ম ইউজ করব। এই ভার্বের সাথে কোনো মতে এস বা ইএস যুক্ত করা যাবে না। এবার আমরা পরবর্তী একদম লাস্ট বাক্যটা খেয়াল করি। লাস্ট বাক্যটা হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী। দেখেন, উই আর্স হিম টু লিভ নাও। এখানে দেখেন উই আর্স হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড। আমরা জানি সাবজেক্টিভ ওয়ার্ডের পরে দ্যাট থাকলে এর পরের সাবজেক্টের সাথে বেস ফর্ম হয়, কিন্তু এই বাক্যে তো কোনো দ্যাট নাই। দ্যাট না থাকলে তখন আমরা দ্বিতীয় নম্বরের স্ট্রাকচার অ্যাপ্লাই করব। আমরা জেনে গেলাম সাবজেক্টিভ ওয়ার্ডের পরে দ্যাট না থাকলে পরবর্তী অবজেক্টের সাথে ইনফিনিটিভ ইউজ করতে হবে। এখানে যেহেতু বাক্যে কোনো দ্যাট নাই, তাই আমরা এই পরবর্তী অবজেক্ট হিমের সাথে টু লিভ ইনফিনিটিভ ইউজ করেছে। আশা করি আপনারা এই দুইটা রুলসের মাধ্যমে সাবজেক্টিভ বুঝতে পেরেছেন। সাবজেক্টিভ নিয়ে আপনাদের ইনশাল্লাহ ক্লাসগুলো দেখলে আর কোনো কনফিউশন থাকবে না। আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি শেয়ার করার মাধ্যমে আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে জানিয়ে দিয়ে ধন্য করবেন।